দেশের প্রেক্ষাপটে আমাদের রিসোর্সের বিষয়টা আমাদেরকে সবাইকে একটু বুঝতে হবে। বিভাগীয় শহর পর্যন্ত করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এখানে যে ভিডিওটি একটু আগে দেখেছি, একটা ছেলে এবং একটা মেয়ে যে ফার্মিং নিয়ে যে কাজ করেছে, কিভাবে এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেটিং করবে, আমরা একটা ভিডিও দেখেছিলাম শুরুর দিকে। তো ওখানে নিশ্চয়ই খেয়াল করেছেন, একটা কথা ওখানে বলেছিল যে এই যে বিভিন্ন 35টা না 33টা জানি আছেন, 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি। এখানে আমরা নতুন যারা এন্টারপ্রেনার আসবে, এরকম আইটি সহ বিভিন্ন জায়গায় কাজ করবে, ওখানে তাদেরকে আমরা এখন হয়তো অনেকেই আপনারা অল্প স্পেসের মধ্যে কাজ করছেন, যেখানে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না, অথবা আপনি হয়তো হোস্টেলে থাকেন, আপনি হয়তো হোস্টেলে আপনার বিছানার উপরে বসে বসে আপনি কাজ করছেন, অথবা আপনি আপনার ছোট ভাই বা বোনের সাথে, বড় ভাই বা বোনের সাথে কোনো রকমে একটা টেবিল শেয়ার করে কাজ করছেন। তো এরকম কিন্তু কাজ করছেন, আপনাদেরকে এরকম কষ্টের মধ্যে ভোগ করতে চাই। অথবা আপনি হয়তো বলে টলে কারো কাছ থেকে হয়তো ওয়াইফাইটা আপনি কিছুক্ষণের জন্য সময় নিচ্ছেন, আপনি আপনার যতটুকু প্রয়োজন ডাটা আপনি হয়তো পাচ্ছেন না, আপনাকে হয়তো বলছে ঠিক আছে হাফ এন আওয়ার বেশি করতে পারবো না, এরকম থাকে না, এরকম হয়। তো আমরা যেটা করতে চাইছি, এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলি বসে নিজের মতন করে কাজ করতে পারেন। আপনার যেহেতু নেটওয়ার্কিং এর সমস্যা আছে, আপনাকে ওখানে আমরা ওই ব্যবস্থাটা করে দেবো, সো দ্যাট আপনি কন্টিনিউস আনইন্টারাপ্টেড আপনি ওয়াইফাই ওখানে পেতে পারেন। এইভাবে জিনিসগুলোকে আমরা আপাতত চিন্তা করছি। এটা বিভাগীয় পর্যন্ত আছে, এটা বিভাগীয়তেই আপাতত থাকুক। যখন দেখবো যে এরকম আস্তে আস্তে বাড়ছে, এন্টারপ্রেনারের সংখ্যা বাড়ছে, স্টার্ট আপ এরকম ইয়াং ছেলেমেয়েরা বাড়ছে, তখন আমরা যখন জেলা পর্যায়ে যদি যেতে হয় বা উপজেলা, তখন আমরা ওটা ধীরে ধীরে যাবো। বাট আপাতত আমরা এখানেই রাখছি, কারণ রিসোর্সের একটা বিষয় আছে। তো ধন্যবাদ। আইটি পার্কে আমাদের যে আইটি পার্কগুলো করা হয়েছে, এগুলোতে অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে। এখন আপনি যেহেতু রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর বোধহয় আপনি আছেন, আপনি যদি ওখানে এরকম এমনও হতে পারে যে আপনি বললেন যে আপনি ওখানে একটা রোবোটিক্সে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন ওখানে। সো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গাগুলো এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিং এ হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিং এ হেল্প করতে পারবে। এইভাবে আমরা চিন্তা করছি। ধন্যবাদ। তার মানে অবকাঠামো নয়, দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবারে অনুরোধ জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহাদি হোসেনকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, কয় মার্কের পরীক্ষা হচ্ছে? কয় মার্কের পরীক্ষা হচ্ছে? ও আচ্ছা, এটা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আমি মোহাম্মদ মাহিদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পরিবহন সম্পাদক। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে যে এআই এবং অটোমেশন এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বের বাজারে প্রতিযোগিতা করে তারা নেতৃত্ব দিতে চাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সরকার এই সকল তরুণ উদ্যোক্তাদের জন্য কি পদক্ষেপ নিতে চাচ্ছে, এবং এই ক্ষেত্রে কি কোনো প্রকার যে বলা যায় ইন্টেন্সিভ স্ট্রাকচার যেরকম তৈরি করা, যেমন সফট লোন, অথবা একবারে সরকারি ফান্ড, অথবা আমাদের অন্য কোনো উপায়ে যে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা, এই ব্যাপারে সরকারের উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের আমি আমার চিন্তাটা একটু আপনার সাথে শেয়ার করব, তারপরে হয়তো টেকনিক্যাল সাইডগুলো রেহান আসাদ আপনাকে বলবে। খুব সম্ভবত গত পরশুদিন, আপনি যদি গত পরশুদিন নিউজগুলো দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের 3টা বাচ্চা ওয়ার্ল্ড এআই অলিম্পিয়াডে তারা যাচ্ছে কম্পিট করার জন্য। এর মধ্যে অলরেডি তারা কিন্তু আরো কতগুলো কম্পিটিশন পার হয়ে এসছে, ফার্স্ট হয়েছে। এশিয়াতে তারা গোল্ড মেডেল পেয়েছে, এখন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে তারা যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে।
তো আমরা কাজাখস্তানে যাওয়ার ব্যাপারে একটু তারা সমস্যায় পড়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুত ভিসা টিসা এই যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাদেরকে ফান্ডও গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা না হয়। এর বাইরে তাদেরকে বিভিন্ন রকম এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে। যেহেতু তারা এআই, ওদের সাথে কথা বলেছি এবং ওখানে তার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম। আমরা চিন্তা ভাবনা করছি যে ইনশাল্লাহ আমরা এই ইয়ার না হলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা। আর এর বাইরে পলিসি সাপোর্ট যেগুলো, যেহেতু আইটি মিনিস্ট্রি, এখানে মিনিস্টার সাহেব আছেন এবং রেহান আসাদ আছেন অ্যাজ অ্যাডভাইজার, ওনারা এটা ডিটেল পলিসি সাপোর্টগুলো আপনাকে বলতে পারবেন। থ্যাংক ইউ। আমার পার্টটা শেষ, আপনি ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি যেটা বললেন যে এআই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, আমরা আপনার পান্থপথের এখানে আমাদের বিসিসি আপনার একটা বিল্ডিং ছিল যেটা জনতা টাওয়ার নামে পরিচিত, এটা আমরা রিনোভেট করছি এবং আমরা যেটা অলরেডি কাজ শুরু করেছি যে এআই অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট তৈরি করে দেবে তরুণ উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের জন্য। যে আপনি যদি দেখেন, এবং এটা নিয়ে আমরা অলরেডি বোধ জাপান এবং কোরিয়ার সাথে কাজ করতেছি। জাপান এবং কোরিয়াতে যেটা করেছে, তারা জিপিইউ বেসড আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, এআই ইনফ্রাস্ট্রাকচার, যেখান থেকে আপনি কম্পিউটিং পাওয়ার, আপনি যদি ক্লাউড কিংবা কমার্শিয়ালি কিনতে যান যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে 50-60% চিপার সেটা গভর্নমেন্ট সেই কম্পিউটিং পাওয়ার জিপিইউ বেসড প্রসেসিং ইউনিট তৈরি করে দিচ্ছে। সো আমরা এখানে আমরা চিন্তা করছি যে আমরা সরকারিভাবে ডেটা সেন্টার অ্যান্ড এআই বেসড জিপিইউ পাওয়ার ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট তৈরি করব এবং এখানে ওয়ার্কিং স্পেস থাকবে যেখানে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি সেখানে এসে কাজ করতে পারবেন, আপনি এআই রিলেটেড ইনোভেশন প্রজেক্ট করতে পারবেন কিংবা স্টার্টআপরা একসাথে কাজ করতে পারবে। সো ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা এই সেন্টারটা উদ্বোধন করার জন্য চেষ্টা করছি। হোয়াটস ভেরি ইম্পর্টেন্ট যে পৃথিবীর যে 2-3টা দেশ এসব ব্যাপারে রিয়েলি সাকসেসফুল হয়েছে এবং তারা যেভাবে তার স্টুডেন্টস এবং ইনোভেটার্স স্টার্টআপদের সহায়তা করছে, আমরা ওনাদের সকলের সাথে কথা বলে এইভাবে আমাদের সেন্টারটা ওপেন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এটা এবং আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। ধন্যবাদ। ধন্যবাদ। এর সাথেই আমরা শেষ করছি আজকের এই মুক্ত আলোচনা পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে আমাকে বলেছেন যে এটা কত মার্কসের পরীক্ষা। একজন শিক্ষক হিসেবে অনেকভাবে মূল্যায়ন করতে পারি, একটু আপনার অনুমতি চেয়ে নেই যে আমরা বিভিন্ন সময়ে অনেক সরকার প্রধানকে দেশে বিদেশে দেখেছি যে যখন প্রশ্ন আসে বা প্রশ্ন করলে শুধু আশ্বাস এবং নানা ধরনের অবাস্তব আমরা প্রমিস শুনতে পাই। একটা জায়গায় বোধহয় আপনাকে 170 প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দিলে এটা বায়াস হয়ে যাবে, অন্তত 90 দিব যে আপনি যেটাকে সত্য সত্য বলেছেন, যেটা আশ্বাস দেওয়ার প্রয়োজন সেটা দিয়েছেন এবং যেটা না, এই সৎ সাহস দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকের এই দুটো পর্ব থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি। একটি হচ্ছে যে যারা এখানে তরুণরা বসে আছে বা যারা মিডিয়ায় এই মুহূর্তে দেখছে, যে স্বপ্ন এবং অধ্যাবসায় যদি থাকে তাহলে সামনে এগিয়ে যাওয়া যায়। সেখানে পুঁজি বা কোনো বাধাই বড় বাধা নয়। বিশেষ করে এই যে 4টি গল্প আমরা শুনলাম এবং একটু পরে মাননীয় প্রধানমন্ত্রী আরো 20টি স্টল পরিদর্শন করবেন, সেটি আসলে প্রমাণ করবে যে আসলে যে কোনো চ্যালেঞ্জকে পিছনে ঠেলে সামনে এগিয়ে যাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, এ কারণে আমি 90 মার্কসের কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্যান্ট একজনকে সহায়তার কথা বলেছেন এবং যেভাবে উনি কথাগুলো বললেন, যেভাবে উত্তরগুলো দিলেন এবং মাননীয় উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, তাতে আমরা নিশ্চিত হতে পারি যে কোনো তরুণদের যে কোনো ভাবনা, যে কোনো কল্পনা, তাদের সত্যিকারে সেখানে প্রমিস থাকে, প্রসপেক্ট থাকে, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে। আর সেটি যদি হয় তাহলে সত্যিকারেই তরুণরা হবে বাংলাদেশের গেম চেঞ্জার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। প্রাণবন্ত সেশনের জন্য উপস্থিত শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সেশনটি পরিচালনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সর্বদা আপনার স্টার্টআপদের একটা অনুষ্ঠান ছিল।
সো আমি স্টল থেকে স্টল আই ওয়াজ ওয়াকিং টকিং এবং ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, এবং ওখানে আমার পরিচয় হচ্ছিল ওনাদের সাথে। দেন আই সিট ডাউন, আই লিসেন্ড, এবং তারপরে ওনাকে আমি ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যে মানসিক জীবন এন্টারপ্রেনার আছেন উড প্রিয় শিক্ষার্থী প্রদান করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ এবং তরুণ এন্টারপ্রেনার বা স্টার্টআপের উদ্যোক্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু আগে ওখানে বসে চিন্তা করছিলাম যে আচ্ছা বলবোটা কি, যদিও আমার কাছে অনেকগুলো কথা লেখা আছে এখানে। আমি চিন্তা করছিলাম বলবোটা কি, এই জন্য চিন্তা করছিলাম যে আমার আগে যারা বক্তব্য রাখলেন এবং আমার যে এক্সামটা কিছুক্ষণ আগে হয়ে গেল, আমার মনে হয় মোটামুটি ভাবে সেখানে বক্তব্যের সবকিছুই চলে এসছে। জি, ভালো নাম্বারে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আসলে বলার বোধহয় খুব বেশি কিছু নেই, বলি যা বলার সেটা বলা হয়ে গেছে, এখন বোধহয় কাজ করার সময়। আমি আপনারা যারা এখানে নতুন এন্টারপ্রেনার আছেন, উড বি এন্টারপ্রেনার আছেন, যারা এগিয়ে আসতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথা আমি শুধু বলি, আপনারা যেটা করতে চাইছেন ইটস নট সো ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনি পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। আমি আমার লাইফের একটু ছোট্ট একটু বিষয় তুলে ধরতে চাইছি। আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাইছি। দেখুন, আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি। কারণ আমার লাইফে ব্যবসা বাণিজ্য শুরু করতে না করতেই আমি রাজনীতির সাথে জড়িয়ে যাই। দুটো জিনিস একসাথে চলে না, কিন্তু বেঁচে থাকতে হবে, সেই জন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি। বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার অর্থ হলো আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এই জন্য আমি এই কথাটা বলছি, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন, এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। কারণ আমি একটি কথা বলেছি, ওই দিন আমি গিয়েছিলাম চিন্ময়ীতে, একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। আমরা ছোটবেলায় সায়েন্স ফেয়ার বলতে যা বুঝেছি অনেকটা ওরকম, বিভিন্ন বাচ্চারা, স্কুলের বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে এসছে, তারা ওখানে বিভিন্ন রকম তাদের প্রজেক্ট তারা নিয়ে এসেছে। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। প্রাইমারি স্কুলের বাচ্চা ক্লাস 2, 3 থেকে 5 পর্যন্ত বিভিন্ন স্পোর্টসে, ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। এই দুটো ইভেন্ট, বিশেষ করে এই দুটো ইভেন্ট দেখার পরে আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি রাজনীতি করি, মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যেতাম, বা মাঝে মাঝে এখনো মাঝে মাঝে কিছুটা অনেক ক্ষেত্রে বেশি হতাশ লাগে। কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। এই জন্য কনফিডেন্ট মনে হয়েছে। আর আজকে যখন আপনাদের কতগুলো কাজ দেখলাম, আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলাম, তখন নিজের কনফিডেন্সটা আজকে আরো বেড়ে গিয়েছে। কারণ
দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। হ্যাঁ, রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে, কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই যে দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সাফল্য কামনা করে, আপনারা যারা যারা এগিয়ে আসছেন প্রত্যেকের সাফল্য কামনা করে, আবারও আমি বলছি, আমরা আছি আপনাদের সাথে। কতটুকু পারবো জানি না, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে।